আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার আমজনতার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। অলরেডি আপনি হয়তো জানেন যে এই মুহূর্তে রাশিয়ান 5,000 থেকে 6,000 সৈন্য অলরেডি ভারতে ঢুকে গেছে, এই মুহূর্তে আছে, তাদের সাথে সামরিক চুক্তি হয়েছে। আবার পাশাপাশি আমেরিকা থেকে সামরিক সরঞ্জাম কিনবে, সেই চুক্তি আমেরিকার সাথে হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে আপনি যদি যুদ্ধ করেন পাকিস্তান তুরস্কের কথা, তাহলে আপনি কিভাবে লাভবান হবেন? এই দেশটা তো দুর্ভিক্ষের কবলে পড়বে, বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, যুদ্ধ হলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। এই যারা বলছে না, ওই যে সামারের দেশ সংবাদপত্রের একটা সম্পাদক আছে না, কি মাহমুদুর রহমান নাই খামুদুর রহমান, বলছে না, আহমের কথা বললেন না, চুক্তির কথা বললেন না, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। ভারতের সাথে যুদ্ধ লাগলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে 1 মাসের মধ্যে। কালকে যদি বাংলাদেশ এই মুহূর্তে বিএনপি সরকার যুদ্ধ ঘোষণা করে বা চুলকায় খাওয়া না, আপনি নিশ্চিত থাকেন 1 মাসের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। তো এটা বিএনপিও জানে, তাই বিএনপি এই ঝুঁকি নেবে না। আর আপনি যেটা বলেন উত্তেজনা বাড়তে থাকবে, এই উত্তেজনা বাড়তে থাকবে, এই উত্তেজনা আর কমবে না। এই সরকার যতদিন আছে, এই মুসলেকা সরকার, ততদিন ভারতের সাথে সীমান্তে তাদের উত্তেজনা বাড়তেই থাকবে। কারণ এটা শেষ মুহূর্তে যুদ্ধের উপর নিতে পারে। আর যুদ্ধ নিলেই এবার বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে পালে পালে মরে যাবে। 74 সালে যারা মরছে তার সাথে 10 গুণ 20 গুণ বেশি মারা যেতে পারে। আমি একটা অনুমান আগেই করে রেখেছিলাম যে এখানে 3 কোটি মানুষ দুর্ভিক্ষে মারা যেতে পারে, সম্ভবত সেই দিনটা সামনে আসতেছে। শুনে, আমার ভাবির পোলারাও একটা নেতা, আর তেলাসুরাও একটা পাখি। বিষয়টা এরকম কেন বললাম? এরা হইলো স্বপন রুদ্রের আসরের এমপি। এখনো যে এদেরকে বিএনপি ধরে মান্ডা খালে চুবায় না, পদ্মা নদীতে চুবায় না, যমুনাতে চুবায় না, ঠিক আছে, এটা ওদের বাপদাদার 14 গোষ্ঠীর কপাল। এখন যেহেতু তারা মিলকে জুলকে তারা বলেই না, প্রীতি ম্যাচ খেলতেছে বলেই না, কোনো কিছু করতেছে না। তাহলে এগুলো বলে যেখানে জয় বাংলা স্লোগান দেওয়া যায় না, যেখানে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি থাকে না, আওয়ামী লীগের বাঘ সিংহরা মাঠে নামতে পারে না, আওয়ামী লীগের বাঘ সিংহরা ফেসবুকে পোস্ট দিতে পারে না, সে জায়গায় আমার ভাবির পোলারা, ওই যে বললাম তেলাসরাও একটা পাখি, আর আমার ভাবির পোলারাও নেতা, তারা বিএনপির নেতারা গালি দিতে দিতে কমায় পাঠায় দেয়। বিএনপির মন্ত্রীরে মাফিয়া বলে, খোদ তারেক রহমানকে বলে, কি কুলাঙ্গার বলে প্রধানমন্ত্রীকে, কেউ কিছু বলে না। এগুলো হচ্ছে প্রীতি ম্যাচ। তো আমার ভাবির পোলারা, তাদের জন্য তাদের কপালে যে কি শনি আছে সেটা আপনারা দেখতে পারবেন। আমি তো বলেছি যে এরা যত এমপি হোক মন্ত্রী হোক, সেনাবাহিনী ঘরে চলে যাওয়ার পরে এরা এতই লাথি উষ্টা খাবে যে এরা নিজের বাপের বাড়িতে থাকতে পারবেই না, প্রশ্নই আসে না। আমার ভাবির পোলারা এমপি হয়েও সংসদে যেতে পারবে না, এমপি হয়েও শ্বশুর বাড়ি যেতে পারবে না, আপনি দেখতে পারবেন কিছুদিনের মধ্যে। আর এরা জনপ্রিয় কবে ছিল, এদের সিনে কে জনপ্রিয়? আপনি, এটা কি গান নাকি যে আপনার গান হিট হয়ে গেল আপনারা চিনলো? রাজনীতি এত সহজ? এরা হচ্ছে, এদের কারো অর্জন করার যোগ্যতা না, এগুলো হলো আরোপিত যোগ্যতা। আপনি বলেন এদের রাজনৈতিক বয়স কত, এদের রাজনৈতিক খতনা কবে হইল? সর্বোচ্চ এদের রাজনীতির বয়স 36 দিন, আর নিজেরাই তো বলে 36 জুলাই। এর আগে পিছিয়ে তাদের ভূমিকা কি? এই যে আমার কালাপাড়া ভাবির পোলারে কে চিনত? তারা তো একজনও পেত না। শুধু তাই না, তারা আন্দোলন আগে বঙ্গবন্ধুর নাম নিয়ে আসতো, বঙ্গবন্ধুর বাংলায় অমুক তমুকে ঠাঁই নাই, কপালে বাংলাদেশের পতাকা। এরা তখন বলতো আপনি ওইটা না, সাদিক কামকে বলতেন শিবিরের ব্যানারে ইলেকশন করতে, দেখতাম ভিভি কেমনে হয়, দেখতাম আমরা। তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারতো? আমার ভাবির পোলারা তো এখনো বাংলাদেশের সংবিধান ছিঁড়ে ফেলতে চায় বাংলাদেশের পতাকা কপালে বেঁধে। এরা কি জয় বাংলা স্লোগান দেয় নাই? এরা কি বাংলাদেশের পক্ষে স্লোগান দেয় নাই? বাংলাদেশের পক্ষের স্লোগান দিয়ে দিয়ে এরা মানুষ জমায়েত করেছিল। এখন নামুক না দেখি কতজন লোক হয়। এখন তো তারা ক্ষমতায়, আমার ভাবির পোলারে আন্ডা দিয়ে ঢেলায়। কেবল তো আন্ডা দিয়ে ঢেলাইতেছে, আন্ডা যে কোন দিক দিয়ে দিবে এরা তো আর কয়দিন পরে বুঝতে পারবে। আগে তো শুনতাম সেনাবাহিনী আন্ডা দেয়, মানুষের কাছে শুনতাম। এইবার তো আন্ডা পাবলিকে দিবে আমার ভাবির পোলাদের। এরা জনপ্রিয় কোনোদিনই ছিল না, উড়ে এসে জুড়ে বসেছে। এদের সকল যোগ্যতা হচ্ছে আরোপিত, একটা অর্জিত না। এদের চেহারা দেখেন না, চেহারা দেখলে একজনের মনে হয় কোচিং সেন্টারের মাস্টার বড় জোর। আমার ভাবির পোলারা এখনো যে এত খায়া দেয়
পেট ফুলে যায়, কারো গাল ফুলে যায়, কারো গর্দন দুম্বার গোস্তের মতো হয়ে যায়, কারো গর্দন দুম্বার মতো হয়, তাই না? কারো কারো পাছা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে। কিন্তু একটা রোগী দেখে নেতা মনে হয়, আরে ভাই চেহারাও তো একটা ব্যাপার, একটা মানুষের চেহারাও তো একটা ব্যাপার। আপনি বিএনপির হোক পছন্দ করেন আর না করেন, অন্য দলের চেহারা দেখলে তো বোঝা যায় আর নেতৃত্ব দেয় এরা কারা। আমার ভাবির পোলারা চেহারা দেখে তো এখনো বোঝা যায় যারা হয় কলেজ গোয়িং বয়, ইউনিভার্সিটি গোয়িং বয়, অথবা তারা কোনো কোচিং সেন্টারে চাকরি করে। এর চাইতে আর বেশি কিছু মনে হয় না। তাদের চেহারা দেখেন না আপনি, তাদের কথাবার্তার সাইজ দেখেন না। আরেক ভাবির পোলা তো নারীর পেটিকোটের নিচে যে জিনিস থাকে সেই শব্দ উচ্চারণ করে করে জাতীয় হিরো হয়ে গেছে। তো এগুলোর কোনো জনপ্রিয়তার মধ্যে পড়ে নাকি এরা? নারীর প্রাইভেট পার্টস নিয়ে স্লোগান দিয়ে দেওয়ার কারণে যে বাংলাদেশে তারা জাতীয় নেতা হয়ে যায় সকল্ড, সেই দেশের ভবিষ্যৎ কি? এরা তো সেই নেতা, তাই না? যারা যারা একসাথে গেলে 20 জন লোক হয় না, এরা তো সেই নেতা। আমরা চা খাইতে যত লোক আসবো, ডাকলে আসবে, বরং আমরা ভয় পাই। চায়ের কথা ডাক দেবো, পকেটে 2000 টাকা, 10 টাকা করে চায়ের দাম দেবো, লোকে তো কুলাবে না, আমরা এটা ভয় পাই, টাকা শর্ট পড়বে। আমার ভাবির পোলার তো 5 স্টার হোটেলে ডাক দিল, এখন লোক খুঁজে পাবে না। আমার ভাবির পোলাররা বলুক না 5 স্টার হোটেলের যে জায়গা আছে, তাদের হল আছে, সেটা ভরতে পারে কিনা বলবে, সবাই খাবার দিবে, সবাই ব্রেকফাস্ট করাবে বলুক, অথবা লাঞ্চ করাবে, দেখেন ভরতে পারে কিনা। 5 স্টার হোটেলে কথা বললাম, খাবার দাবার দিয়েও ভরতে পারবে না তারা। এরা নেতা হইলে কবে? এরা কবে নেতা হয়েছে? আবারও বলতেছি, তেলা পোকাও একটা পাখি, আর আমার ভাবির পোলারও একটা নেতা, উষ্টা তো খাবেই। সামনে দেখেন না এদের কপালে কি আছে। বাংলাদেশে রিক্সাওয়ালারা এদের উষ্টাবে, অটোওয়ালারা এদের উষ্টাবে, ওই রাস্তাঘাটে যে ফুটপাতের দোকানদারদের দেখলে ওই নেরি কুত্তাকে যেমন লাথি দেয় কিছু বদমাইশ পোলাপান বা বদমাইশ লোক, ওরকম এদের দেখলে রাস্তাঘাটে এদের উষ্টাবে মানুষ। শুধু সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যাইতে দেন, এমপি হয়েছে তাই কি হয়েছে? যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝর বাজে। ওই জোর করে আপনি দখল করে নেবেন, মানুষ তো জানে যে আপনি বাড়ি এলাও না, আপনি ভাড়াটিয়াও না, আপনি জোর করে এসে দখল করে বসে আছেন। কিন্তু আপনার পিছনের যে সাপোর্ট আছে, আপনার পৃষ্ঠপোষক যেদিন থাকবে না, সেই দিন আপনার কি পরিণতি হবে? ওই বাড়িওয়ালা আর ভাড়াটি যারা ভাড়া থাকে তাদের আসতে হবে না, আশেপাশের যে লোক থাকে তারাই তো উঠতে হবে। তা আমাদের ভাবির পোলাদের জন্য সেই দিন অপেক্ষা করতেছে। এদের শাশুড়ি সহ দেশ ছাড়তে হবে। এদের মায়ের কথা নাই বা বললাম, আমার ভাবি হয়তো হয়তো থাকতে পারবে, কিন্তু এদের শাশুড়িদের তো, এদের শাশুড়িদের নিয়ে এই দেশ তাদের ছাড়তে হবে। এমনকি সবচেয়ে হাস্যকর ব্যাপার, অগ্রিম বলে রাখি, এই আমার ভাবির পোলারা কিন্তু ভারতেই পালাবে। তবে এখন কঠিন হবে, কারণ আগে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় ছিল, তারা জায়গা দিত। এখন তাদের পালানো একটু কষ্ট হবে, খুব কষ্ট করে তাদের পালিয়ে যেতে আসতে হবে, হয় উত্তরপ্রদেশ, না হলে তাদের আসতে হবে বোম্বে, না হয় তাদের দক্ষিণে যাইতে হবে। এর বাইরে তারা যাইতে পারবে না। পশ্চিমবঙ্গে তো আর আগের মতো জায়গা পাবে না, লোকায় কিছু, আর না হলে পানির জাহাজে উঠে পাকিস্তান চলে যেতে হবে। এছাড়া আর কোনো উপায় নাই। আর একটা আছে পাবলিকের হাতে গণপিটুনি খাওয়া, অথবা পাবলিকের হাতে মই ডলা খাওয়া। পাবলিকের তো দেশে থাকলে পেটে পাড়া দিয়ে নারী বুড়ি বের করে ফেলবে, তাই তাদের পালাতে হবে। আমার ভাবির পোলারা ক্ষমতায় থাকতেই এরা পাবলিকের লাথি উষ্টা খাবে, আপনি নিশ্চিত থাকেন। সারা বিশ্বে নিজ দেশের সাথে বেইমানি করা এত বড় অপরাধী স্মরণকালে যেমন নাই, অতীতকালেও নাই, ভবিষ্যতেও হবে না। এই ইউনূস তার লোকজন, এই ডাকাততন্ত্রের লোকজন হাদি নামক একটা ঘৃণিত সন্ত্রাসীকে কবি নজরুলের পাশে কবর দিয়েছে, মেরেও ফেলেছে। ওরাই কোন জাতিতে এই ধরনের একটা ক্রিমিনাল হয়তো 500-600 বছরে একটা জন্মগ্রহণ করে। ইউনূসের মতো ক্রিমিনাল, পিনাকির মতো ক্রিমিনাল, ফরহাদ মজহারের মতো ক্রিমিনাল। আমাদের দুর্ভাগ্য হলো একসাথে অনেকগুলা ক্রিমিনাল একসাথে জড়ো হয়ে গেল সেই 24-এর জঙ্গি উত্থানকে কেন্দ্র করে। সম্প্রতি আমাদের এক সহযোদ্ধা আমিনুল হক পলাশ প্রকাশ করেছে ইউনূস মূলত তার সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধর্ণা দিয়েছে। এ ব্যাপারে মিল্টন ভাইও একটা ভিডিও করেছে। আমার এই ভিডিওটা ইউনূসকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়ার জন্য, ইউনূস, তুমি যতবার প্রকাশ্যে আসবে ততবার আমরা তোমার আমলনামা স্মরণ করব, এবং কতদিন স্মরণ করব? ঠিক ততদিন, যতদিন পর্যন্ত না তোমার অপরাধের পূর্ণ জাস্টিস আমরা তোমাকে ফিরিয়ে দিতে পারি। ইউনূস নিয়ে যেটা আসলে আমার সবার আগে মনে পড়ে যে এই লোকটা, এ পর্যন্ত তো আমরা যা যা পেয়েছি ইউনূসের, বিশ্ব বাটপাত থেকে শুরু করে, আরেকটা জিনিস
খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এই ইউনূস একটা চরম মাপের বেহায়া। মূলত ইউনূসের মতো কোনো মানুষ আপনি কল্পনা করতে পারবেন না যে এই পর্যায়ের বেহায়া এবং এই পর্যায়ের বাটপার এবং এই পর্যায়ের ফৌজদারি অপরাধ সে করতে পারে। আমরা যখন দেখলাম যে ইউনূসের কৃতকর্মের ফলে অথবা কর্মহীনতার ফলে বাংলাদেশে হামের একটা মহামারী লাগলো এবং সেখানে এর মধ্যে সরকারি হিসাবে 500-র উপরে শিশু মারা গেল, বেসরকারি হিসাব বা প্রকৃত হিসাব কত, সত্যিকার অর্থে কত শিশু মারা গেছে সেটা হয়তো একদিন জানা যাবে বা কোনোদিন জানা যাবে না। কিন্তু আমরা সবাই জানি এই ধরনের কোনো দুর্যোগে যখন মানুষ মারা যায়, শিশু মারা যায়, তখন প্রকাশিত সংখ্যার চেয়ে সত্যিকারের সংখ্যা 3-4 গুণ বেশি হয়ে থাকে। চিন্তা করুন এটা কত বড় একটা ছোট দেশের জন্য, মানে আমাদের মতো একটা ছোট ঘনবসতিপূর্ণ দেশের জন্য এটা কত বড় একটা ট্র্যাজেডি, কত বড় একটা দুর্ঘটনা, কত বড় একটা মনুষ্য সৃষ্টি অপঘাত। অথচ আপনারা কিন্তু দেখেছেন যে ইউনূসের মধ্যে কিন্তু কোনো ধরনের বিচলিত ভাব নাই। আজকে ওই ইউনূস সেন্টারের একটা ফেসবুক পোস্টে দেখলাম ইউনূসের একটা বক্তৃতা তারা প্রকাশ করেছে, সে রাজা উজির মারছে। তবে এটাও ঠিক, সেই পোস্টে আমি দেখলাম যে 4000 রিঅ্যাকশন, তার মধ্যে 3000 রিঅ্যাকশন হইল হা হা, সবাই হাসাহাসি করছে। এবং যারা বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব ইউনূস সহ 24-এর জঙ্গিদের যারাই এইসব সোশ্যাল মিডিয়াতে আসবে প্রকাশ্যে, আরো তো অনেক জঙ্গি সরাসরি এগুলো করে, সবাই এদের এইসব পোস্টে হাহা দিয়ে এদেরকে নাজেহাল করেন। আমরা তো আমাদের ওই ব্যর্থতা মেনে নিয়েছি যে আমরা প্রপাগান্ডায়, অপপ্রচারে, মিথ্যা বয়ান সাজানোতে এবং আকর্ষণীয় পরিবেশনা যেটা পিনাকি করে সেগুলোতে আমরা ওদের সাথে যদি নাও পারি, আমরা শুধু সংখ্যার জোরে আসুন এদেরকে ভাসিয়ে দেই, এদেরকে নানান জায়গায় আমরা নাজেহাল করি। আপনারা যারা বিপুল টক দেখেন, ওইখানে সাইফুল ভাই, এখন উনি বলেন কিনা জানি না, আমি ওনার কয়েকদিন শো দেখার সুযোগ পাইনি, উনি প্রত্যেকটা শো শেষে কিন্তু বলেন যে আপনারা ইউনূসকে নাজেহাল করেন, তাকে প্রশ্নবিদ্ধ করেন, তার উপদেষ্টাদের প্রশ্নবিদ্ধ করেন, কেন বাংলাদেশটা তারা ধ্বংস করে দিল। আমি সাইফুল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, আপনারা ইউনূসকে নাজেহাল করতে থাকুন। ইউনূস যাওয়ার আগে 1 বছরের জন্য এসএসএফ নিয়েছে, এসএসএফ এর নিরাপত্তা ইউনূসকে এখন নিরাপদ রাখছে। হয়তোবা তারেক রহমান সাহেব ওনার ক্ষমতায় থাকার স্বার্থে, যেহেতু ইউনূস শক্তিধর রাষ্ট্রের সাথে আছে, শক্তিধর রাষ্ট্রের প্রতিনিধি হয়ে সে বাংলাদেশ ধ্বংস করে দিয়ে গেল, সাথে সাথে সে বাংলাদেশ থেকে তার লাভের সবকিছু সুদে আসলে তুলে নিল। তবু এটাও তো ঠিক যে এই শক্তিধর রাষ্ট্র পতিত ইউনূসের সাথে থাকবে না। আমরা যেদিন ইউনূসের বিচার করব, তাকে যেদিন শুলে চড়াবো, তাকে যেদিন তার কৃত অপরাধের প্রাপ্য বুঝিয়ে দিব, দেখবেন সেদিনে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইউনূসকে বাঁচাতে আসবে না। আমরা পৃথিবীর সব জায়গায় দেখেছি যে কোথাও কিন্তু এই ধরনের অপরাধীকে বাঁচানোর জন্য যারা তাদেরকে ব্যবহার করেছে, যারা তাদেরকে আকাশে তুলেছে, তারা কিন্তু পাশে তখন থাকে না, ইউনূসের পাশেও থাকবে না। আর ইউনূস এমন কাণ্ড করে বসেছে বাংলাদেশের সব জায়গায়, টাকা পয়সা এমন ভাবে গেঁথেছে সব জায়গায়, ইউনূস যদি পালিয়েও যায় বিদেশে, পালিয়ে গেলেও তো ওর কষ্ট থাকবে না, যে অর্থনৈতিক সাম্রাজ্য তাকে দেশে ফেলে যেতে হবে, যদি না সে এগুলো এর মধ্যে বিক্রি করে ডলার করে বিদেশে নিয়ে না যায়। আর সেটা গেলেও আমাদের আপত্তি নাই। ইউনূস যা ক্ষতি করছে এখন এই অর্থ সম্পদ বিদেশে পাচার করে আর কত সে ক্ষতি করবে। আর এই সম্পদ ভোগ করার মতো আয়ু তো ইউনূসের নাই। ইউনূস যদি 100 বছরও বাঁচে, আর কত 12-14 বছর, তাই না? এত টাকা তো 12-14 বছরে খেয়ে শেষ করা যায় না। সে যদি শত শত তরুণী, অর্থাৎ তার যে সিম্বলিক তরুণী আমরা পাই, লামিয়া, সে যদি শত শত তরুণী লামিয়াকেও নিয়ে আসে চতুর্পাশে, একেবারে দামি দামি, মনে করেন যে সারা বিশ্বে সবচেয়ে দামি তরুণীদের সে যদি নিয়ে আসে, তাহলে তো তার এই অর্থনৈতিক সাম্রাজ্য সে শেষ করতে পারবে না। সুতরাং ইউনূস যাই করুক, সে লসের খাতায় আছে।
আমরা তাকে কোনো কিছুতেই ছাড় দিব না, দেওয়ার কোনো কারণও নাই। একেবারে ছোটবেলা থেকে বেড়ে ওঠা এই ক্রিমিনাল, চিন্তা করেন কাদের সাথে গিয়ে সে বন্ধুত্ব করেছে, সেই হিলারি ক্লিনটন, বিল ক্লিনটন। আপনারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি সমাজ নিয়ে খোঁজ খবর রাখেন তারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যাঁ হিলারি ক্লিনটন, বিল ক্লিনটনের সমর্থক আছে, তারা একটা রাজনৈতিক দলের প্রধান নেতা ছিলেন বা প্রভাবশালী মানুষ ছিলেন, কিন্তু সার্বিকভাবে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ যেই দুটা পাবলিক ফিগারকে সবচেয়ে বেশি ঘৃণা করে তারা সেই দুটাই হলো কিন্তু এই হিলারি ক্লিনটন এবং বিল ক্লিনটন। তাদের নৈতিকতার মান খারাপ হওয়ার জন্য মূলত এই ঘৃণাটা করে। ঠিক ইউনূসেরও কিন্তু সেই একই অবস্থা, একই ধরনের নৈতিকতার মান। কিন্তু আমরা তো এটা জানি যে বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন এরা তো তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের উপকারের জন্য অন্যায্য কাজ করেছে, সবকিছু করেছে, তারা তো যুক্তরাষ্ট্রের শত্রু হয় নাই কখন। কিন্তু ইউনূস সে বাংলাদেশের শত্রু হিসাবে এই বাংলাদেশের সন্তান বিদেশিদের দ্বারা আপনার তরক্কি হাসিল করেছে, শোষণ করেছে বাংলাদেশকে। ক্ষমতা হাতে পেয়ে ন্যূনতম বোধ বুদ্ধি সে কোনো জায়গায় প্রয়োগ করেনি। এই ইউনূস তার লোকজন, এই ডাকাততন্ত্রের লোকজন হাদি নামক একটা ঘৃণিত সন্ত্রাসীকে কবি নজরুলের পাশে কবর দিয়েছে, মেরেও ফেলেছে ওরাই। কি অদ্ভুত ব্যাপার যে আজকে অভিনেত্রী তারিন একটা পোস্ট করেছে বা তাকে কোট করে আজকে সোশ্যাল মাধ্যমে একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছে যে যারা নারীর এই ধরনের শরীরের বর্ণনা নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে এবং তাকে যে রাষ্ট্র মহিমান্বিত করে সেই রাষ্ট্রে যে সব ধর্ষণ এখন হচ্ছে সেগুলো হবে, এটাই তো স্বাভাবিক। তারিনের এই মন্তব্যটা দেখে আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে ইউনূস এবং তার যারা অনুসারী, সেই নুরুল কবির, এই মাহফুজ আলম, মাহফুজ আনাম, মতিউর রহমান, এরা তো প্রত্যেকেই আসলে সভ্যতার এক একটা কলঙ্ক হিসাবে দেখা দিয়েছে আমাদের বাংলাদেশ সমাজে। বাংলাদেশের প্রতিটা কুলাঙ্গার, প্রতিটা পাকিস্তানপন্থী ইউনূসের পেছনে দাঁড়িয়েছিল। আমরা কিন্তু তাদের কথাও মনে রাখবো, কিন্তু সবার শিরোমণি যে ইউনূস, সেটা আমরা অক্ষরে অক্ষরে আমরা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরব। বাংলাদেশে যখন বন্যা চলছিল তখন ইউনূস এই ধড়িবাজি করে বলছে যে আমি কত হাজার কোটি টাকা তুলে ফেলেছি, পরে বাংলাদেশের এই সেই ফেনী অঞ্চল, নোয়াখালী অঞ্চলে বন্যায় কাউকে একটা টাকা কেউ দেয় নাই। ক্ষমতা এসে 666 কোটি টাকা সে মাফ করে নিয়েছে, অপরাধের টাকা, অর্থাৎ ট্যাক্স না দেওয়ার টাকা। এবং মানুষের কোনো দুঃখ কষ্টে কোনোদিন কোনো ধরনের তার যে এগুলো নিয়ে কোনো ধরনের মানে সে যে একটুও বিচলিত, কখনো সে এটা প্রকাশ তো দূরে থাকে, এই যে বিচলিত না হওয়া যে একটা ডাবল ক্রিমিনাল। কোনো ক্রিমিনাল কিন্তু ইউনূসের মতো অবিচল থাকতে পারে না। এই ধরনের একটা ক্রিমিনাল, আমাদের দুর্ভাগ্য যে ইউনূসের মতো ক্রিমিনালরা যাদের সাথে জড়িত হয়েছে এখনকার পররাষ্ট্রমন্ত্রী খলিল কিংবা সেই ফরহাদ মজারকে নাকি জানা গেল যে সে ইউনূস একটু বুদ্ধিমান মানুষ হিসাবে মনে করে। এই এক একটা ক্রিমিনাল, সেই সলিমুল্লাহ, পিনাকি, ইলিয়াস। দেখুন, এই কথাটা আমি আগেও বলেছি, এখনো বলছি, কোনো রাষ্ট্রের, কোনো সমাজের, কোনো জাতিতে এই ধরনের একটা ক্রিমিনাল হয়তো 500-600 বছরে একটা জন্মগ্রহণ করে। ইউনূসের মতো ক্রিমিনাল, পিনাকির মতো ক্রিমিনাল, ফরহাদ মজারের মতো ক্রিমিনাল। আমাদের দুর্ভাগ্য হলো একসাথে অনেকগুলা ক্রিমিনাল একসাথে জড়ো হয়ে গেল সেই 24-এর জঙ্গি উত্থানকে কেন্দ্র করে। আপনারা কখনো কি বাংলাদেশে গত 2টা বছরে যেই পরিমাণ অশান্তি চলছে, যেই পরিমাণ আপনার খুন খারাপি চলছে, যে পরিমাণ বিপদ আপদ চলছে, সেটা বাংলাদেশের 55 বা 52, 53, 51 বছরের ইতিহাসে কখনো তো আমরা কেউ দেখি নাই। মুক্তিযুদ্ধের পরে এমন বিভৎসতা যেটা আমরা এখন বাংলাদেশে দেখছি, 5 আগস্ট 2024 সালের জুলাই জঙ্গি উত্থানকালে দেখেছি যে বিভৎসতা এই জঙ্গিগুলা করেছে, যেটা তারা এখন প্রকাশ্যে স্বীকার করছে। এই সজীব ভুঁইয়া 2 দিন আগে স্বীকার করলো যে সেই ভায়োলেন্স তো ওরা 24-এ করে দেখিয়ে দিয়েছে। তারপর 5 আগস্টের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃশ্যপট থেকে চলে যাওয়ার পর যে ভায়োলেন্স ওরা করেছে, এগুলো কি বাংলাদেশের সেই পূর্ববর্তী কোনো আমলে, সেটা খালেদা জিয়ার আমল হোক কিংবা এরশাদের আমল হোক, শেখ হাসিনার আমল হোক, জিয়াউর রহমানের আমল হোক, কখনো কেউ শুনেছে এরকম বিভৎস কাণ্ড, নারকীয় কাণ্ড? এগুলা সবকিছু কিন্তু ইউনূস অনুমোদন দিয়েছে। ইউনূসের
কোন অপরাধে আপনি ইউনূসের ফাঁসি আপনি বাঁচাতে পারবেন না? কয়টা অপরাধ আপনি চিন্তা করেন? এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে ফেলার, মুক্তিযুদ্ধের সব চিহ্ন, স্মৃতিচিহ্ন, এমনকি বীরশ্রেষ্ঠদের সবকিছু, তাদের সেই মুরাল টুরাল, তাদের যেসব ভাস্কর্য সব ভেঙে ফেলেছে সব জায়গায়। একদিক থেকে এই কাজটা দুঃসাহসের যেমন, আবার সাহসেরও। মানে একদিক থেকে এটা যেমন অত্যন্ত নির্বোধের কাজ, অন্য দিক থেকে এটা কিন্তু বড় একটা অ্যাম্বিশাস কাজও, যে না আমি এটা সম্পূর্ণ ধ্বংস করে পুরো জিনিসটা ডিলিট করে দিয়ে আমি রিসেট বাটন যেটা বলেছিল ইউনূস সেই নিউ ইয়র্কে, আমাদের মনে আছে। কত বড় অ্যাম্বিশাস এবং কত বড় দুর্বৃত্তের কাজ। আবার একই সাথে বলবো কত বড় নির্বোধের কাজ। দিন শেষে এগুলো কিন্তু নির্বোধের কাজ হিসাবে প্রমাণিত হয়। যখন আপনি দেখবেন ওসামা বিন লাদেন, আমি জানি ওসামা বিন লাদেন যারা এই ভিডিও শুনছেন তাদের অনেকেরই হয়তো তাদের কাছে একজন বীরের মতো, কিন্তু এই ওসামা বিন লাদেন দেখেন যতদিন বেঁচে ছিল ততদিন মনে হয়েছে যে মহাবীর একজন, কিন্তু মৃত্যুটা দেখেন কত বড় নির্বোধের মতো মৃত্যুবরণ হয়েছে। ঠিক একই ইউনূসের শেষটা হবে এইরকমই নির্বোধের মতো। তখন কিন্তু সবাই বলবে যে এত বড় নির্বোধ ছিল এই ইউনূস, সেটা তো আমরা বুঝতে পারিনি। ইউনূস যা ধ্বংস করে দিয়েছে, তারেক রহমান হয়তো ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে পারেন, এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। সেগুলো নিয়ে আমি স্পেকুলেট করতে চাই না। প্রেসিডেন্ট হলে হবে, ইউনূস প্রেসিডেন্ট হবে না তো কে হবে? কারণ বাংলাদেশকে এই পর্যায়ে এনে সবকিছু সাজিয়েছে তো ইউনূস প্রেসিডেন্ট হওয়ার জন্য। সেটা যদি পরিপূর্ণ হয় হবে, কিন্তু আমরা যখন ইউনূসকে সাজা দেব আমরা কিন্তু সারা বিশ্বে নাম করব। কারণ এই জন্য সারা বিশ্বে নিজ দেশের সাথে বেইমানি করা এত বড় অপরাধী স্মরণকালে যেমন নাই, অতীতকালেও নাই, ভবিষ্যতেও হবে না। এত বড় একটা অপরাধীকে সাজা দিলে, যেই অপরাধী যেটা প্রায় পশ্চিমারা করে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব এত বেশি শান্তিতে নোবেল প্রাইজের ক্ষেত্রে, তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের স্বার্থপর মানুষকে এই প্রাইজটা দেয়। কিন্তু কোনো দেশে কেউ কিন্তু নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতায়, নিজ দেশের ডাকাতি করা, নিজ দেশের ক্ষতি করা, নিজ দেশের ধ্বংস সাধন করা, সেটার সর্বশেষ যেটা করেছিল সেটা হলো সেই ইউএস এর সাথে যেই বাণিজ্য চুক্তি করেছে। এই ধরনের দুঃসাহসী দেশ ধ্বংসকারী কাজ কারো আমলনামায় কিন্তু পাওয়া যাবে না। যত আপনি নিয়ে আসেন একটা পশ্চিমাদের আপনার প্রমোট করা, প্রোটেক্ট করা একটা নোবেল প্রাইজ অর্জনকারীকে আপনি পাবেন না যে পশ্চিমাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজের দেশকে এইভাবে ধ্বংস করেছে। আপনি একজনকেও পাবেন না এই ইউনূস ছাড়া। এই ইউনূসকে যথোপযুক্ত সাজা দিলে সারা বিশ্ব খুশি হবে। সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ খুশি হবে যে না, বাংলাদেশ কিন্তু একটা কাজ করে দেখিয়ে দিয়েছে। সারা বিশ্বের সামনে এক নম্বর দৃষ্টান্ত হবে ইউনূসের এই সাজা। আমরা সেটা করব। এবং ইউনূস, তুমি যতদিন সারফেসে আসবা, যতবার আসবা, তোমাকে তোমার চূড়ান্ত পরিণতির কথা আমরা কিন্তু স্মরণ করিয়ে। সীমান্তে মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নিহত, এটা লেখা আছে RTVতে। খবরে গিয়ে দেখবেন ওগুলো কিছুই লেখা নাই। ঠিক আছে, কিছুই লেখা নাই, গিয়ে অন্য খবর পাবেন। মানে বাংলাদেশে কি যে শুরু হয়েছে, একটা টিভি চ্যানেল বা পত্রিকা, মানে এই দেশের মিডিয়াগুলো কি মনে করে নিজেকে আমি বুঝতে পারি না। মানে ভারত বিরোধী কোনো কিছু হলেই মার্কেট পাওয়া যাবে এটা আশা করে তারা এগুলো ছেড়ে থাকে। দেখ, সেটা গেল। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে কুরবানির ঈদের ছুটি কমিয়ে 1 দিন করলো শুভেন্দু সরকার। বাংলাদেশে অনেকে চিকরাচিকরি শুরু করে দিয়েছে। আচ্ছা, ওই দেশের যদি হিন্দুদের, ওই দেশের রাজ্য সরকার যদি আইন করে, বাংলাদেশের মুসলমানদের কি সমস্যা? আমি বুঝে উঠতে পারি না বাংলাদেশের মুসলমানদের কি সমস্যা। ওইখানে পশ্চিমবঙ্গে 1 দিন ছুটি কমে 1 দিন ঈদের ছুটি রেখেছে। মালয়েশিয়ায় কয় দিনের ছুটি বলেন তো? অস্ট্রেলিয়ায় কয় দিনের ছুটি? কানাডায় কয় দিনের ঈদের ছুটি? আমেরিকায় বলেন তো কয় দিনের ঈদের ছুটি? খোদ মালয়েশিয়া তো মুসলিম কান্ট্রি, কয় দিন ঈদের ছুটি বলেন তো? ভারতে ঈদের ছুটি 1 দিন রাখছে, এটাই তো কপাল। চীনে ঈদের ছুটি কয়দিন? এগুলো নিয়ে কথা বলেন। এই দেশের বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, সাংবাদিক, তারপরে ইসলাম প্রেমী, এদের জজবা নেতিয়ে উঠেছে। জজবা, এদের জজবা এমন নেতিয়ে উঠেছে, এমন নেতিয়ে উঠেছে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, মনে হয় আসমান থেকে ঠাটা পড়ে গেছে। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু শুভেন্দু দা আজকে একটা কথা বলেছে যে অনেকেই দেখলাম, এইবার 2-1 বাংলাদেশি দেখলাম তাকে নিয়ে খুব গর্ব করছে, ভালো কাজ করছে। তিনি বলেছেন দর্শকদের তিনি সকালে নেবেন
বিকেলে খরচের খাতায় দেবেন, কোনো কোর্ট মোটে তিনি নিবেন না। এটা শুভেন্দু অধিকারী বলেছেন। বাংলাদেশে এটা একটু বলে দেখেন না দেখি। শুভেন্দু তো খুব খারাপ সিদ্ধান্ত নেই। এবার একটু আমি এটার সাথে একমত না, আমি চাই কোর্টেই হোক, কিন্তু শুভেন্দু দাস যে কথা বলেছেন, বাংলাদেশের বা পাকিস্তানের কোন নেতাকে এটা বলতে বলেন তো দেখি, মুরুদে কোলায় কিনা, যে ধর্ষকদের সকালে নেওয়া হবে, বিকালে খরচের খাতায়। এটা বলার সাহস পান, এটা বললেই দেখবেন যে মৌলবীরা আগে চিৎকার করবে, কারণ সবচেয়ে বেশি মারা যাবে মৌলবীরা। তাই এই কথার পক্ষ নিবে না। এমনকি চাপা মারতেছে না, সরিয়া আইন চায়। আচ্ছা ধরে নেন আমরা মাদ্রাসায় সরিয়া আইন চালাইলাম, মাদ্রাসা থেকে আগে শুরু হোক। সরিয়া আইন মাদ্রাসা চালালে মৌলবীরা তো একটা বাঁচবে না। সব মৌলবী যেটি আছে মাদ্রাসা সবগুলোর আগে পাথর মেরে মেরে ফেলতে হবে। আর সরিয়া আইনে তো ধর্ষণের শাস্তিই নেই, কারণ ওইখানে আপনি ব্যভিচারের শাস্তি বলে, ধর্ষণের নেই, ওগুলো বন্যামি। যাই হোক, সেটা অন্য বিষয়। হ্যাঁ, আমাদের ন্যান্সি নাকি ফ্যান্সি নামে একটা আছে, সে বলেছে পলাতক নেত্রী অনুসারে কোন গ্রহে থাকে। ও ন্যান্সি, তুমি জানো না কোন গ্রহে থাকে? তুমি আর আগে কোন গ্রহে ছিলে? সেখানেই তারা থাকে। পলাতক নেত্রী, তোমার নেতা কোথায় গেছিল? পলাতক নেত্রী হেলিকপ্টার দিয়ে বুঝি পলায়? হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে গার্ড অফ অনার দিয়ে রেখে আসে, আবার 17 জন ফিরে আসে, এটা বুঝি পলাতক বলে? আর তোমার নেতা তারেক রহমান যে মুসলেখা দিয়া 17 বছর ছিল বাইরে, এটা কি? এটা বলতে ন্যান্সি শরম পায়। যাই হোক, শিরোনাম দিয়েছে আমাদের। এই যে দেখেন, আরেক পত্রিকা প্রথম আলো লিখছে নাইকং সারির ঘুম সীমান্তে মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নিহত। এটা প্রথম আলোতে আসছে। দেখি কি লিখেছে বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় ঘটনাস্থলে 3টি স্থল মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নিহত হয়েছে। আজ রোববার বুধবারে এই ঘটনা ঘটেছে। বিজিবি স্থানীয় 3 জনের লাশ উদ্ধার করে সীমান্ত এলাকায় বাগানে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে নিহত হয়েছে। এরা বাগানে কাজ করতেছে, এর জন্য দায়ী কারা? এরা তো বাংলাদেশের জন্য দায়ী কারা? আর আরেকটা করেছে, ওই যে বনরক্ষীদের গুলিতে একজন সুন্দরবনে মারা গেছে। আচ্ছা, সীমান্তে কারা মারা গেলে যেন চিৎকার চেঁচামেচি করে, নিজের দেশে যখন মারা তখন কি হয়েছে? ওই জেলেদের মারলা, এ দায় কে নিবে? এটা যদি সীমান্তে মারা যাইতো, চিৎকার চেঁচামেচি করতো। নিজের দেশের যে মারছ, ওই যে বনরক্ষীদের বলি, তার যে মাইনে যে 3 জন মারা গেল, এইবার কারা দায়ী এর জন্য? এগুলো বললেই তাহারি বালা না। কালবেলা খবর, আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা আটক। যাই হোক, ইউনুস চীনের খনির শ্রমিক মারা গেছে, এর জন্য তার প্রাণকে দেশ অস্থির হয়ে গেছে। এই যে আদম ব্যাপার, ইউনুসের বুক ফাটে যেতেছে, ঠিক আছে, বুক ফাইটে চৌচির হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের শিশুরা যে মারা গেল, কারো মতে সরকারি ভাষাতে 500-600 হয়ে গেছে সরকারি ভাষ্য মতে, কিন্তু হাজার হাজার শিশু মারা গেল হামের টিকার অভাবে, টিকা না দেওয়ার। এই আদম ব্যাপারে ইউনুসের কোন বক্তব্য শুনেছেন? হ্যাঁ, এই ইউনুসের চীনের খনির শ্রমিকদের জন্য তার হৃদয় কাঁদলেও তার এই দেশের শিশুদের জন্য তার মন কাঁদে না। এই হলো বিশ্ব মানবতাবাদী ডক্টর ইউনুস, এই বাটপার। তারপর দেখি আরো কি। আমাদের আরেক কাকে কেউ রনি বলে, গোলাম ময়লা রনি বলে, কেউ গোলাম মৌলা রনি বলে, কেউ রনি বলে। তিনি বলেছেন শেখ হাসিনা কোন আইন মেনে দেশে আসবে না, আইন ভেঙে দেশে আসবে এবং আসার পরে কোন আইন থাকবে না। ঠিকই তো, যেহেতু তার দল নিষিদ্ধ, তিনি যখন আসবেন সেটা তো আইন ভাঙা হবে, তিনি তো ভিজবেনি। তিনি বিপ্লবী সরকার গঠন করে ফিরবেন, এবং এটা আমি মনে করি এটাই হোক। তিনি একটা বিপ্লবী সরকার গঠন করুন, তার উপদেষ্টা পরিষদ গঠন করুন, করে তিনি রওনা দেন, কিছুই হবে না। এদেশে ঢুকে গেলে কিচ্ছু হবে না। এই দেশে কারো মায়ের মুরদ নাই শেখ হাসিনাকে ঠেকায়। কারণ আমি বারবার বলে আসছি, পৃথিবীতে 2 জন মানুষ বলতে পারে যে এই দেশটা আমার, সবাই বলতে পারে, যে আমিও বলতে পারি বাংলাদেশ আমার, কিন্তু আমি কিন্তু বলতে পারবো না বাংলাদেশ আমার বাপের। কিন্তু শেখ হাসিনা, শেখ রেহানার কিন্তু বলার অধিকার আছে। তারা বলতে পারে এই দেশ আমার এবং আমার বাপের, একমাত্র তারা 2 বোন বলতে পারে। তিনি কালকে যদি এই দেশে বিপ্লবী সরকার গঠন করে, মনে করেন
35 জন থেকে 45 জনের একটা বিপ্লবী সরকার গঠন করলো এবং 5 জন বা 7 জনের একটা উপদেষ্টা পরিষদ গঠন করলো, করে তিনি বাংলাদেশে রওনা দিলেন। কিছুই হবে না, কিছুই করতে হবে না, সেনাবাহিনী পালাবে, কারণ কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাবে। দেখেন, মোহনা টিভি, কিশোরগঞ্জের মসজিদে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক। এতে লজ্জা হায়া কিছুই নেই। এই মৌলবীরা যে কত বড় বদমাইশ, আপনাদের কি এখনো এই মোহ কাটবে না? কাদের খাওয়ান, কাদের পরান, কাদের হাদিয়া দেন? আপনার পোলাপানের এই বলৎকার করে, আপনার পোলাপানকে ধর্ষণ করে এরা। আমি যদি বলতাম যে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ প্রচেষ্টার জন্য মহামান্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন, তাইলে বাংলাদেশের সিংহমামেরা আগে আমার সিরে বেড়ে খেয়ে ফেলতে চাইবে, তারপরে মৌলবীরা আমার গালাগালি করবে। কিন্তু মজার বিষয় কি জানেন? মজার বিষয় একটু মুছে তা দিয়ে নেই, ঠিক আছে? মুছে এবার তা দিতে হয়, ঠিক আছে? মজার বিষয় হলো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই কথাটা বলেছে যে শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন। এটা আমি বললে কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যেত। আমেরিকায় থাকা সিংহবামের আগে আমার গালাগালি শুরু করতো, তারপরে মৌলবীরা। আরো মজার বিষয়, যে সংসদ আমাদের আইন প্রণয়ন করে সেই সংসদ থেকেই 2.5 কোটি টাকার কপার বার গায়েব। আরে ভাই, কয়দিন পরে তো পুরো সংসদ ভবন গায়েব হয়ে যাবে। আরে এভাবে চলতে তাহলে বাংলাদেশে গায়েব হয়ে যাবে। সংসদ ভবন থেকে উধাও 2.5 কোটি টাকার কপার। সংসদ ভবনে আপনি নিরাপত্তা দিতে পারতেছেন না, বাংলাদেশে কিভাবে নিরাপত্তা দিবেন? কোন দেশে বাস করি আমরা? কোন দেশে বুঝে উঠতে পারতেছি না কোন দেশে আমরা বাস করতেছি। মিয়া মোহাম্মদ হেলাল নামে একজন পোস্ট দিয়েছেন, বিজিবি তুমি কার পক্ষ? প্রশ্নবোধক। ধর্ষকের নাকি ধর্ষিতার? থানচিতে 5 বছরে এক ত্রিপুরা শিশুর সেটেলার কর্তৃক, সেটেলার মানে যারা বাংলাদেশ বাঙালি মুসলমানরা গিয়ে ওই পাহাড়ে যারা বাস করে জোর করে যায় আর কি, সেটেলার বলে, সেটেলার কর্তৃক ধর্ষণ, সেখানকার পাহাড় যুবকরা ধেয়ে ওঠে। বিজেপি স্পষ্টভাবে বলে দিয়েছে 1 মিনিট সময় দিবে না, গুলি করে মেরে ফেলবে। অর্থাৎ পাহাড়িদের, বলেছিলাম না এই দেশের সংখ্যালঘুদের থাকতে দিবে না, আপনারা তো বিশ্বাস করেন না। বিজেপি একটা পাহাড়ি শিশুকে ধর্ষণ করেছে, বাঙালি মুসলমানেরা যাদের সেটেলার বলে, সেটেলার ফেটেলার। কাশ্মীরে যদি হিন্দু বাস করে নিয়ে যায়, যদিও কাশ্মীর হিন্দুদের ছিল, সেইখানে মুসলমানদের সেটেলার হিসেবে নিয়োগ দেয়, হিন্দুদের নিয়োগ দেয় বা রাখে, তখন তো বাংলাদেশ হচ্ছে সিএমএসি উঠবে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা পাহাড় দখল করে সেটেলারে, তখন কোনো সমস্যা না। এখানে একটি মুসলমানদের চরিত্র কোথাও তো পাল্টিবে না। ওইখানে গিয়ে পাহাড়ি শিশুকে ধর্ষণ করছে 5 বছরে, সেটা প্রতিবাদ করতে গেছে বিজেপি, তার দিকে বন্দুক তাক করে বলছে 1 মিনিটের মধ্যে চলে যেতে হবে। এরাই আবার বলে সীমান্তে গরু চোর মারা লাগে, এই হচ্ছে এরাই আবার গাজার শিশুদের জন্য কাজে, কিন্তু নিজের দেশের শিশু বলাৎকার হয় সেখানে বন্দুক তাক করে। এই হচ্ছে মুসলমান এবং মুসলমান দেশের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর চরিত্র। পোস্ট দিয়েছেন মিয়া মোহাম্মদ হেলাল। মজার বিষয় হলো চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন, সেইখানে ভোট হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 10টি সব পদে বিজেপি বিএনপির মন্ত্রী, মানে বিএনপিরা ইলেকশন করতেছে, বিএনপিরাই ভোটেছে, আর কেউ ছিল না। গণতন্ত্র কি
বহুদলীয় গণতন্ত্রের উদ্যোক্তা দলের আইনজীবীদের নির্বাচন। মজার বিষয় হইতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মধ্যযুগীয় কায়দা, এই যে মুসলিম সরকার মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন মধ্যযুগীয় আইন চলবে না, পাথর মেরে মারা চলবে না। জামাতেরা মৌলবীরা বলা শুরু করেছে তিনি কাফের হয়ে গেছে। আরেকজন পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বলেছিলেন যে চুরি করার পর হাত কাটার তিনি বিরোধী। পাকিস্তানের মৌলবীরা খেপে গিয়েছিল, ইসলাম বিরোধী। এই যুগে এগুলো চলবে? এই যুগে এগুলোকে মানবে? আরে ভাই, পৃথিবীর মানুষ এখন না বেদের আইন মানবে, না বাইবেলের আইন মানবে, না কোরআনের আইন মানবে। এগুলো মানবে না দেখেই তো সংসদ সংবিধান বানায়। এত লজ্জা পাওয়ার কি আছে? আর এত যদি কোরআনের আইন মানে গণতন্ত্রে পাওয়ারেরা, এই যে পাওয়ারেরা, গোলামের বাচ্চা গোলাম, পাকিস্তানের গোলাম, এরা তাহলে গণতন্ত্রে ভোট দিল কেন? ইসলামে তো ভোটই হারাম। এখানে আসছে কেন এই গোলাম পাওয়ারেরা? কারণ এই দেশের মধ্যযুগীয় কায়দা চলবে না। এই আধুনিক আইন তো মধ্যযুগীয় আইন, ঠিকই তো বলেছে। এত তোমার আধুনিক মনে তুমি পালন করো নিজের ধরনের, তুমি সুদ খাও কেন? ইসলামে তো সুদ হারাম, ব্যাংক বন্ধ করো না কেন? মানে জামাত মানেই মুনাফেক আর বাটপার। এটা অবশ্য যদি আওয়ামী লীগ বলতো তাহলে আরো চেঁচামেচি বেশি হইতো। বিএনপি করছে দেখে একটু, বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে একটু চেঁচামেচি কম করতেছে। মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা শুধু পোলাপানদের বলৎকার করে না, ধর্ষণ করে না। মাদ্রাসার শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টায় প্রধান শিক্ষক গ্রেপ্তার। এই খবর আসছে বাংলা ভিশনে। এই যে আবার দেখেন একদিনের নিউজ, চট্টগ্রামে 4 মাদ্রাসা ছাত্রকে বলৎকার, শিক্ষক পলাতক। সময়ের কণ্ঠস্বর। কি মানে কত এরা কি থামবে না? এরা এইখানে এই শিক্ষায় নেয় বলৎকার করার জন্য। এরা মসজিদের ইমাম হয়, মাদ্রাসা শিক্ষক হয়। চট্টগ্রামে 4 জন মাদ্রাসা ছাত্রকে বলৎকার, প্রধান শিক্ষক পলাতক। এটা কথা? মানে এরা এত পত্রিকায় আসে, তারপরও এর মানে বাংলাদেশের মানুষ তাদের আস্কারা দিয়ে যে চট্টগ্রাম মহানগরীর 5 লাইশ থানা এলাকায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কমলমতি শিক্ষার্থীদের উপর ভয়াবহ নির্যাতনের খবর পাওয়া গেছে। পড়া দেওয়ার অজুহাতে একটি মাদ্রাসা 4 জন শিক্ষার্থীকে ধারাবাহিক মানে কন্টিনিউ যৌন নিপীড়ন করার অভিযোগ করছে খোদ মাদ্রাসার পরিচালক এবং এক শিক্ষকের বিরুদ্ধে। বুঝতে পারছেন তো? মাদ্রাসা পরিচালক। আমি আপনাদের বলি না যে মাদ্রাসা যারা বানায় আর অধিকাংশই দেখবেন যারা মাদ্রাসায় জমি দেয়, মাদ্রাসা বানায় অধিকাংশ বলৎকারী, শিশু বলৎকারী। প্রমাণ পাইছে পরিচালক এবার জড়িত। এই মাদ্রাসা কমিটির লোকেরা দেখবেন অর্ধেক এই শিশু বলৎকারী। এটা আমি গভীরভাবে বিশ্লেষণ করে দেখেছি। আমার এক বন্ধু আছে মাদ্রাসা বানাইছে, সে সমকামী, সে ছোট ছোট শিশুদের বলৎকার করে। মাদ্রাসায় যারা জমি দেয়, কমিটিতে যায়, এদের নজর রাখবেন শুধু। নাহলে এদের বাঁচায় কেন? কিভাবে শিক্ষক বাঁচে? স্কুলের কোনো শিক্ষক তো বাঁচতে পারে না অকাম কুকাম করলে। মাদ্রাসা কেমনে বাঁচে? কারণ এই পরিচালকরা দায়ী, জমিদাতারা দায়ী, এই কমিটিতে যারা থাকে তারাও দায়ী থাকে। সবচেয়ে বিপজ্জনক খবর হচ্ছে আমার বাংলাদেশ, যেটা দিয়ে এখন শেষ করব। কেমন আছে আমার বাংলাদেশ? চলতি বছর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইউএর মোট পোশাক আমদানি কমিয়ে দাঁড়াবে 13.83 বিলিয়ন ইউরোতে, যা আগের বছরের তুলনায় 11.27% কম। ইউরোপীয় ইউনিয়নে বাজার রপ্তানি বাজার হারাতে যাচ্ছে বাংলাদেশ। শুধু তাই না, অলরেডি দক্ষিণ ভারতে টেক্সটাইল মিলের হাব গঠন হয়ে গেছে। বাংলাদেশের এই গার্মেন্টস প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। যেমন এর আগে আদমজি বন্ধ হয়েছিল, পাট শিল্প ধ্বংস হয়ে গেছে। পরে পশ্চিমবঙ্গে বা ভারতের অন্যান্য জায়গায় পাট কারখানা চালু হয়েছিল। ঠিক গার্মেন্টস শিল্প এখন বাংলাদেশে ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ, অভিযোগ এবং অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ, এগুলো বেশ জমে উঠেছে গত দুদিনে। ঘটনাটা শুরু করেছেন আমাদের স্থানীয় সরকার যে মন্ত্রণালয় আছে তার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক যিনি উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি নাকি মানে কোনো একটা ফাইল সচিবের সিগনেচার ছাড়াই নিজেই মানে অনুমোদন করে দিয়েছিলেন। এটা অনেকটা গায়ের জোরে বলা যায়। কারণ সচিবালয়ের কাজের নিয়মটা হলো এমন, ধরেন কোনো একটা প্রজেক্ট, কোনো একটা বিল পাস করতে হবে,
কোনো একটা প্রকল্প পাশ করতে হবে অথবা প্রকল্প শুরু করতে হবে, এগুলো বিভিন্ন ধাপে ধাপে হয়ে হয়ে সচিব পর্যন্ত আসে। সচিব সেটাকে অনুমোদন করার পর সেটা মন্ত্রীর কাছে যায়। সচিবের সিগনেচার না থাকলে মন্ত্রী তাতে সিগনেচার করবেন না, এটাই নিয়ম। চূড়ান্ত অনুমোদনটা মন্ত্রী করবেন, কিন্তু তার আগে সচিবের সিগনেচারটা থাকা লাগবে। মানে আমলাতান্ত্রিক জটিলতা বলেন অথবা আমলাতান্ত্রিক ধারাবাহিকতা বলেন, আপনি এটাকে যেভাবেই অভিহিত করেন না কেন, এটাই নিয়ম। এই নিয়মের ব্যত্যয় করা যাবে না। কিন্তু মীর শাহ আলম যে অভিযোগটা করেছেন, তিনি বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন উপদেষ্টা ছিলেন তখন তিনি এমনও কাজ করেছেন যে সচিবের সিগনেচার ছিল না একটা ফাইলে, কিন্তু উনি গাইড জুড়ে সেটাতে সিগনেচার করে দিয়েছেন এবং সেটা কাজ শুরু করে দিয়েছেন অথবা বিল পাস করে দিয়েছেন, কিছু একটা করেছেন। মানে ওই ফাইলটা উনি চূড়ান্ত নিষ্পত্তি করেছেন। এই কথাগুলো এই মানে আপনার প্রতিমন্ত্রী মীর শাহ আলম শনিবার দিন, গতকাল শনিবার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগটা করেন। এবং তিনি কি বলেছিলেন আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই। উনি বলেছিলেন একটা ফাইল নোটিশে এসেছে, মানে একটা ফাইল ওনাদের নজরে এসেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের সই ছাড়াই জোর করে ফাইল নিয়েছেন, নিজে সই করে অনুমোদন দিয়েছেন। এটিও তদন্তের মধ্যে আসবে, যেটি একদম রুলস অফ প্রসিডিউর, রুলস অফ বিজনেসের পরিপন্থী। এই কাজটা উনি বলেছেন। উনি প্রথমে মানে কোন উপদেষ্টার নাম বলেননি, কিন্তু পরবর্তী সময়ে আবার নামটাও ডিসক্লোজ করেছেন এবং জানিয়েছেন এটা ওনারই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন মিস্টার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি এই কাজটা করেছেন। তো গতকালকে দুপুরের দিকে এই অভিযোগটা করার পর কালকে সন্ধ্যার দিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি ফেসবুক লাইভে এসেছিলেন এবং উনি ফেসবুক লাইভে এসে প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন এবং তিনি বলেছেন, উনি প্রায় 24 মিনিট কিন্তু সেই লাইভে ছিলেন এবং উনি সেখানে চ্যালেঞ্জ করেছেন যে কোন ফাইলটা এরকম হয়েছে যেখানে আমার সিগনেচার আছে কিন্তু সচিবের সিগনেচার নাই, এটা দয়া করে আমাকে আপনারা দেখান। এই চ্যালেঞ্জটা উনি কিন্তু করেছেন এবং উনি বলেছেন যে এটা রবিবারের মধ্যে দেখাবেন, আগামীকালকের মধ্যে দেখাবেন। চ্যালেঞ্জটা কি সেটা আমি আপনাদের একটু পরে বলছি, ডিটেলে যাচ্ছি। তারপর উনি আবার একটু অন্যভাবে বলেছেন যে ওনারা তো নতুন 3 মাস ধরে মাত্র এসেছেন, ওনারা হয়তো অনেক কিছু বোঝেন না, মানে প্রক্রিয়াটা ওটা বোঝেন না যে অনেকগুলি প্রক্রিয়া আছে এখানে। অনেক সময় সচিব হয়তো দেশে থাকেন না, দেশের বাইরে আছেন, ওই সময় যদি কাজটা করতে হয় তাহলে যিনি অতিরিক্ত সচিব আছেন অথবা সিনিয়র যে অফিসার আছেন মন্ত্রণালয়ের, তারা সিগনেচার করলেও তার মধ্যেও মন্ত্রী হিসেবে অথবা উপদেষ্টা হিসেবে সিগনেচার করা যায়। এইভাবে উনি বলার চেষ্টা করেছেন। তার মানে বোঝা যাচ্ছে এ ধরনের কিছু একটা ঘটনা হয়তো বা ঘটেছে, সচিব হয়তো ওই সময় বাইরে ছিলেন, তখন অতিরিক্ত সচিবের হয়তো সিগনেচার আছিল, এরকম মনে হচ্ছে আমার কাছে। কিন্তু এখানে আবার আরেকটা নাটকও কিন্তু আছে। নাটকটা আছে এরকম, ধরা যাক উনি একটা প্রজেক্টকে দিতে চাচ্ছেন, সিগনেচার করবেন উনি, কিন্তু সচিব সিগনেচার করছেন না, অথবা ফাইলটা উনি বুঝতে পেরেছেন যে সচিবের কাছে পর্যন্ত আসলে হয়তো সচিব সেটা বুঝে সিগনেচার নাও করতে পারেন, হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা দেওয়া ঠিক হবে না। এই ধরনের আশঙ্কা হয়তো বা উনি টের পেয়েছেন, টের পেয়ে উনি অপেক্ষা করেছেন। হয়তো সচিব কোনো একটা প্রয়োজনে দেশের বাইরে গেছেন, ঠিক ওই সময়ে উনি হয়তো তার অধস্তরা যিনি আছেন, আরেকজন সিনিয়র মোড় যিনি আছেন, তাকে দিয়ে বলছেন তুমি সিগনেচার করে দেন, আপনি করে দেন, আমি সিগনেচার করে দিচ্ছি। এরকমও কিন্তু অনেক সময় হয়, নিজের পছন্দের লোকটাকে রেখে থাকলে তাকে দিয়ে কাজটা করানোর জন্য অপছন্দের লোককে কোনো কারণে কোনো একটা অজুহাত দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, অথবা অন্য কোনো কাজে পাঠিয়ে দেওয়া হয়, অথবা ছুটিতে পাঠানো হয়, তারপরে আরেকজনকে দিয়ে কাজগুলি করে নেওয়া হয়। এগুলো এই সমস্ত ফাঁকি ঝুঁকি চোরাগুপ্তা সিস্টেম দেশে চলে, এটা নতুন কিছু না। তো সেরকম কিছু হয়েছে কিনা আমরা জানি না, তবে মীর শাহ আলম বলেছেন উনি এটা তদন্ত করবেন, তদন্ত করলে হয়তো জিনিসটা বুঝতে পারবেন। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু এই কথাগুলি বলেছেন। আমি বরং সজীব ভুঁইয়ার মুখের কথাটা আপনাদেরকে একটু বলি। উনি কী বলেছেন যে
উনি মানে প্রতিমন্ত্রীর কথা বলছেন, যে কথাটা বললেন সচিবের অনুপস্থিতিতে বা স্বাক্ষর ছাড়া অবৈধভাবে উপদেষ্টা ফাইল পাস করেছেন, আমার মনে হয় এটা নিয়ে আরও বেশি ক্লিয়ারিটি বা স্পষ্টতা প্রয়োজন। এক্স্যাক্টলি কোন ফাইল, এটা তো অন পেপারে থাকার কথা যে একটা ফাইলে আমার স্বাক্ষর আছে, সচিবের স্বাক্ষর নেই। তার মধ্যে মাঝে মধ্যে সচিব বিদেশে সফরে থাকলে তার অনুপস্থিতিতে সাধারণত জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন অতিরিক্ত সচিবকে সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়, তখন তিনি এই ফাইল ওয়ার্কগুলো কন্টিনিউ করে থাকেন। ফলে সচিবের অনুপস্থিতি হলেও অতিরিক্ত সচিবের অবশ্যই স্বাক্ষর থাকার কথা। আমি একটু ক্লিয়ারিটি চাইব মীর শাহ আলমের কাছে, মানে যে কথাটা আমি একটু আগে বললাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই পয়েন্টেই কিন্তু যাচ্ছেন। দেখুন, এই যে পয়েন্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাটা বলেছেন, এটা কিন্তু আমি এর মধ্যে কোনো কিন্তু ভুল দেখি না, মানে আইনগতভাবে। যে উনি বলে আপনি তো দেখান ভাই, এবং উনি এটাও বলেছেন যে হতে পারে সচিব দেশে নেই, একটা ফাইল অতিরিক্ত সচিবের স্বাক্ষরের পরে এলো, আমি স্বাক্ষর করলাম, অতিরিক্ত সচিবের মাধ্যমে চলে গেল, এটা তো আইনগতভাবে বৈধ, একদম ঠিক, কিন্তু আইনগতভাবে বৈধ। কিন্তু শাহ আলম আসলে যে কথাটা বলেছেন সেটা কি এই ধরনের কিছু নাকি অন্য ধরনের কিছু? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বেশ বড় লাইভের শেষটা করেছেন এভাবে, আমি শেষটা আপনাদেরকে পড়ে শোনাতেই চাই, এটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলেছেন, মিস্টার শাহ আলমকে আমি চ্যালেঞ্জ করছি, যদি সৎ সাহস থাকে তিনি যদি নিজের বক্তব্যে স্ট্যান্ড করেন তাহলে আগামীকাল রোববারের মধ্যে ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন এবং উত্থাপন করবেন। আমি তাকে চ্যালেঞ্জ করছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও চ্যালেঞ্জ করছি, যদি তারা পাবলিক না করেন, যদি তারা এটা পাবলিক না করেন তাহলে আমি মনে করব আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ ও হেয় প্রতিপন্ন করার জন্যই তারা এটা করেছেন। বিশেষজ্ঞদের নিয়ে আসুন, কোথায় বেআইনি কী হয়েছে, আই এম চ্যালেঞ্জিং, লেটস ফেস ইট। আমি কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে মেরুদণ্ড, ওনার যে বলার ভঙ্গি, আমি এটাকে কিন্তু অনার করছি এবং আমি এটাকে পছন্দও করছি যে উনি চ্যালেঞ্জ করেছেন, রবিবারের মধ্যে দিতে বলেছেন, আজকে রবিবার চলে গেল। আমি এখন পর্যন্ত খবর পাইনি যে শাহ আলম সাহেব সেই ফাইলটা দেখিয়েছেন, আমি এখন পর্যন্ত জানি না, দিতেও পারেন নাও দিতে পারেন, আমি বলতে পারবো না। তবে চ্যালেঞ্জটা আমি উপভোগ করেছি। আমি উপভোগ করেছি এই কারণে যে আমি নিজেও জানতে চাই যে আসলে কি ঘটনা সত্য কিনা, সত্য হলে কিভাবে সত্য, আর সত্য না হলে কেন মিথ্যা। মিথ্যা একটা অভিযোগ কি একজন প্রতিমন্ত্রী করবেন? আমি মীর শাহ আলম সাহেবকে অনুরোধ করব যে আপনি দ্রুততার সঙ্গে সেই ফাইলের বিষয়টা নিয়ে আপনার অবস্থানটা খোলাসা করবেন। আপনি কি জাস্ট বলার জন্য বলেছেন নাকি আসলেই তেমন কিছু ঘটেছে? যদি না ঘটে থাকে আপনার ক্ষমা চাওয়া উচিত, আর যদি ঘটে থাকে সেটা প্রকাশ করা উচিত। কথা ভাই ক্লিয়ার, যা মনে আসবে বলে দিবেন সেটা তো আর হবে না, আপনাকে ক্লিয়ার করা উচিত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনেক সমালোচনা কিন্তু আমি করেছি, এর আগে বহুবার করেছি। ওনার অনেক কাজ আমার পছন্দ হয়নি, বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উনি যে প্রশাসক নিয়োগ করেছিলেন এক ভদ্রলোককে এবং উনি নিজে চিঠি দিয়েছিলেন, সেটাতে একটা মহা অন্যায় ছিল। এরকম অনেক অন্যায় কাজ উনি করেছেন, এতে কোনো সন্দেহ নাই। বিভিন্ন জায়গায় ওনার বন্ধুবান্ধবের যে এলাকায় বসবাস সেখানে অনেক কাজ দিয়েছেন, সরকারি কাজ, যেগুলো উনি অন্যায় করেছেন, এবং ওনার বিরুদ্ধে অনেক ধরনের আরও অন্যায়ের অভিযোগ আছে, নানা ধরনের, সেগুলি সবই বিচার হোক। উনি নিজে দাবি করেছেন উনি কোনো দুর্নীতি করেন নাই। আমি চাইব এই সরকার কেবল ওনার ব্যাপারে না, পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার ব্যাপারে একটা বিচারের তদন্তের ব্যবস্থা করুক। যদি তদন্তে কেউ দোষী প্রমাণিত হয় তাহলে হলো, তার বিচার হবে। আর যদি না হয় তাহলে তারা যে ঢালাওভাবে নানা ধরনের অভিযোগের মুখে পড়ছেন সেগুলোর থেকে অন্তত তারা রেহাই পাবেন, এবং এটা পাওয়া উচিত আমি মনে করি। কারণ তা না হলে হবে কি, আমাদের মনে একটা সন্দেহ আছে, আমার মনে তো আছেই, আমার মনে অনেক উপদেষ্টাদের সততা নিয়ে আমার সন্দেহ আছে। এখন সেই সন্দেহগুলো দূর করার দায়িত্ব কিন্তু এই সরকারের। কারণ সন্দেহগুলো যদি দূর না হয় তাহলে কিন্তু মনে মনে অনেকে, আমার মতো অনেকেই তাদেরকে চোর অথবা এরকম দুর্নীতিবাদ হিসেবে মনে করবে।
আমরা একটা যদি সেটা যদি ভুল হয়, সেই ভুল মনে করার হাত থেকে আমরা কিন্তু রক্ষা পেতে চাই। এবং এই কাজটা সরকারেরই দায়িত্ব, যে প্রমাণ করা, বলে দেওয়া, সার্টিফিকেট দেওয়া যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অত্যন্ত সৎ, প্রায় মসজিদের ইমাম হওয়ার মতো একজন সৎ ব্যক্তি উনি। এগুলো আমরা প্রমাণ চাই। আর এই সুযোগটা এসেছে। আমরা কিন্তু খেয়াল করেছি যে বিএনপি সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দুর্নীতি নিয়ে কোনো ফাইল ওপেন করতে রাজি হচ্ছে না। তারা তাদের সব কিছুকে এক ধরনের দায় মুক্তির মতো দিয়ে দিচ্ছে। এটা ভালো না। তদন্ত হোক না, অসুবিধাটা কি? এদের মধ্যে অনেকের বিরুদ্ধে হয়তো মামলা আছে, মামলাগুলো তদন্ত হোক, দুদকেও মামলা করা যেতে পারে, হোক। মামলা হলে তো কোনো সমস্যা নাই। তারা যদি নির্দোষ হয়, নির্দোষ প্রমাণিত হবে। কিন্তু এই মুহূর্তে মির শাহ আলমের এই পদক্ষেপের কারণে, মানে এই বক্তব্যের কারণে আমাদের সামনে ইমিডিয়েট একটা সুযোগ এসেছে বুঝতে পারার যে আসলে ঘটনাটা কি। রোববার গেল আজ, আমি এখন পর্যন্ত জানি না মির শাহ আলম চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কিনা। আর ওরা চ্যালেঞ্জ গ্রহণ করা না করে কিছু যায় আসে না, কারণ চ্যালেঞ্জ তো ওপেন চ্যালেঞ্জ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি মনে করবো এখন মির শাহ আলমের এই চ্যালেঞ্জ গ্রহণ করা ছাড়া আর কোনো গত্যন্তর নাই। ওনাকে প্রমাণ করতে হবে যে ওনার কথাটা ঠিক ছিল কি ছিল না। প্রিয় দর্শক, আমার মনে হয় আমরা আরও 2 দিন অপেক্ষা করি, দেখি কি পাই। না হলে এটা নিয়ে আমরা আবার আলোচনা করব। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।